আসসালামু আলাইকুম। ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রসায়ন প্রথম পত্রের অধ্যায় নাম্বার 1 এর আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনার প্রথম লেকচার। অধ্যায়ের নাম হচ্ছে স্টেট অফ ম্যাটার ইন কেমিস্ট্রি, বা বাংলায় বললে রসায়নে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। প্রথম প্রশ্নটা, পদার্থের অবস্থার পরিবর্তন বলতে সোজা কথা হচ্ছে পদার্থ যদি এক অবস্থা থেকে অন্য অবস্থা যায়, তার মানে হচ্ছে আমরা জানি যে পদার্থের তিনটা অবস্থা, একটা হচ্ছে কঠিন, আরেকটা হচ্ছে তরল, একটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়। সো এই যে কোনো একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যে পরিবর্তন, ধরেন যে কঠিন থেকে গ্যাসে পরিণত হচ্ছে, কঠিন থেকে তরলে হচ্ছে, বা গ্যাস থেকে তরল হচ্ছে, বা তরল থেকে কঠিন হচ্ছে, এই ব্যাপারগুলোকে বলা হয় পদার্থের অবস্থার পরিবর্তন। এরপরে সেটা কি কি কারণে হতে পারে, সেটা হতে পারে তাপমাত্রার কারণে, চাপের কারণে। তাপ প্রয়োগ বা অপসারণ করলে কণার গতি ও শক্তি পরিবর্তিত হয়, ফলে অবস্থার পরিবর্তন হয়। আবার চাপের ক্ষেত্রে একই রকম, তার মানে তাপমাত্রা বাড়াইলে বা কমাইলে কিন্তু আমরা জানি পদার্থের অবস্থা পরিবর্তন হয়। যেমন আমরা যদি কঠিন পদার্থের ক্ষেত্রে এরকম একটা ডায়াগ্রাম এঁকে দিবা পরীক্ষায়, কঠিন থেকে তরল হবে, তরল থেকে গ্যাস হবে। কখন হবে? যখন তুমি এখানে প্লাস তাপ দিবা, মানে তাপ দিলে, আর এখানেও প্লাস উপরে তাপ দিবা, এখানে মাইনাস তাপ দিবা, মানে গ্যাস থেকে হবে তরল, এরকম একটা অ্যারো দিবা। আবার তরল থেকে হবে কঠিন, যদি তুমি তাপ এই যে অপসারণ করো, মাইনাস তাপ হবে, এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিবে। এরকম কিন্তু ডায়াগ্রামগুলো এগুলো তোমরা তোমাদের 9-10-এর বইতে বা তারও আগের ক্লাসগুলোতে কিন্তু পড়ে আসছো। তারপর দেখো চাপের পরিবর্তন। চাপ প্রয়োগ করলে কণাগুলোর ঘনত্ব বিন্যাস পরিবর্তিত হয়। ঠিক আছে, কণাগুলোর যে ডেনসিটি বা ঘনত্ব, বিন্যাস বা ওরিয়েন্টেশন, এগুলো হচ্ছে পরিবর্তন হয়, এবং এর মাধ্যমে পদার্থের অবস্থার পরিবর্তন হয়। তার মানে আমি যদি চাপ প্রয়োগ করি, তাহলে আমার চাপ দেওয়ার কারণে পদার্থের যে অবস্থা সেটা পরিবর্তন হবে। কিছু উদাহরণ এখানে বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে ছোট প্রশ্ন আকারে আসবে। সো এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে পানি জমে বরফ হওয়া, বরফ গলে পানি হওয়া, আর হচ্ছে পানি বাষ্প হওয়া। তার মানে পানি হচ্ছে তরল, তরল থেকে বরফ মানে কঠিন, আবার বরফ থেকে পানি মানে হচ্ছে কঠিন থেকে তরল, আর পানি থেকে বাষ্প তার মানে তরল থেকে বায়বীয় অবস্থা। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব, যে প্লাজমা অবস্থা এবং তরল স্ফটিক অবস্থা, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্লাজমা অবস্থা এবং তরল স্ফটিক অবস্থা। সো এগুলোও কিন্তু পদার্থের এক ধরনের অবস্থা। আমরা জানি পদার্থের অবস্থা 3 ধরনের, কঠিন, তরল, বায়বীয়। এগুলো হচ্ছে সবচেয়ে কমন প্রকৃতিতে, যেগুলো নেচারে বেশি অ্যাভেইলেবল। প্লাজমা অবস্থা কিন্তু নেচারে এটাও অ্যাভেইলেবল। যেমন সূর্যের কেন্দ্রে বা আমাদের পৃথিবীর ইভেন কেন্দ্রে যে অবস্থা বিরাজ করছে সেটার নাম প্লাজমা অবস্থা, প্লাজমা স্টেট। আবার অ্যাকচুয়ালি যত পদার্থ আছে এই মহাবিশ্বে, তার বেশিরভাগ পদার্থ আসলে প্লাজমা স্টেটেই আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কঠিন, তরল, বায়বীয় নিয়ে পড়ে থাকি, কিন্তু প্লাজমা স্টেট সম্পর্কে হয়তো অনেকেই ধারণা রাখি না। তো এখানে কিন্তু তাই বলা হচ্ছে, পদার্থের অবস্থা সম্পর্কে আমরা সাধারণত কঠিন, তরল, বায়বীয় 3 অবস্থার কথা জানি, কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা আরও 2টি বিশেষ অবস্থার সম্পর্কে জানতে পেরেছি, যেগুলো হচ্ছে প্লাজমা অবস্থা, এটা হচ্ছে তরল স্ফটিক অবস্থা। প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। দেখো প্লাজমা মানে কি, প্লাজমা মানে হচ্ছে যেমন আয়ন, বা আচ্ছা আমি একটা উদাহরণ দিই, অ্যাকচুয়ালি ভালো উদাহরণ দিই, যেটা হচ্ছে সূর্যের ভিতরে যেটা হচ্ছে। সূর্যের ভিতরে মেইনলি আছে হচ্ছে হাইড্রোজেন, প্রায় 98% হাইড্রোজেন থাকে, আর হিলিয়াম আছে প্রায় 2%। তুমি যদি ভাবো যে সূর্যের ভিতরে, সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন এবং হিলিয়াম আকারেই আছে, তাহলে তুমি ভুল ভাবতেছো, কারণ হাইড্রোজেনের একটা প্রোটন থাকে আর কোনো প্রকার নিউট্রন থাকে না, আর হিলিয়ামের 2টা প্রোটন থাকে এবং নিউট্রন থাকে 2টা। তার মানে তারা যে এই স্টেটেই আছে ব্যাপারটা কিন্তু তা না। সূর্যের ভিতরে হাইড্রোজেন এবং হিলিয়াম তারা তাদের এই রূপে নাই, তাদের যেই প্রোটন, নিউট্রন, এগুলো সবগুলো হাইড্রোজেন থেকে আলাদা হয়ে বা হিলিয়াম থেকে আলাদা হয়ে এক ধরনের স্যুপ তৈরি করছে। তুমি চিন্তা করো, আমরা যখন স্যুপ খাই, হ্যাঁ, স্যুপ খাই না, স্যুপ পান করি, তখন তুমি খেয়াল করে দেখো স্যুপে কি তুমি বলতে পারবা যে আচ্ছা স্যুপের ভিতরে কি কি থাকে? কর্ন থাকতে পারে যদি এটা কর্ন স্যুপ হয়, ঠিক আছে,
সে এই কর্ন কি এক জায়গাতে থাকে বলো? কর্নগুলো পুরো স্যুপের যে বোলটা, সে বোলের যেকোনো জায়গায় থাকতে পারে। কর্নগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। সো এছাড়াও স্যুপের ভিতরে যত এলিমেন্ট থাকে, যেমন স্যুপের ভিতরে পানি থাকে, রাইট? এই এলিমেন্টগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। কোনো আমি নির্দিষ্ট জায়গার হয়ে এটা বলতে পারি না যে এই কর্নটা এখানেই থাকবে। একটু পরে নাড়া দিলে সেটা ছুটে যেতে পারে, এখান থেকে সরে যেতে পারে। একই রকমভাবে এই প্রোটন এবং নিউট্রনগুলো প্লাজমা স্টেটে যখন থাকে, তখন তারা এরকম স্যুপের মতো থাকে। তারা বেসিক্যালি হচ্ছে এখান থেকে সরে যায়। তারা মানে বলতে পারবে না যে এই প্রোটনটা এই নির্দিষ্ট হাইড্রোজেনেরই, এরকম বলতে পারবে না। বিকজ তারা সবাই আয়োনাইজড স্টেটে থাকে বা আয়নিত অবস্থায় থাকে, চার্জিত অবস্থায় থাকে সবাই। ঠিক আছে? এবং তারা একসাথে বিহেভ করে, কালেকটিভভাবে বিহেভ করে। তার মানে এই প্রোটনের সাথে প্রত্যেকটা প্রোটন নিউট্রনের সাথে এরা হচ্ছে একটা কালেকশন হিসাবে বিহেভ করে, কালেকশন হিসেবে। সো তারা কেউ সিঙ্গলি অবদান রাখে না, তারা কালেকটিভভাবে আচরণ করে। ইটস লাইক এ টিম ওয়ার্ক। ওকে, সো আই হোপ কিছুটা হলেও তুমি আন্দাজ করতে পারতেছো। আচ্ছা চলো এবার দেখি বই কি লিখছে। প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা, যা মহাবিশ্বে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। আমি তোমাকে বললাম যে শুধুমাত্র সূর্য বা বিভিন্ন রকম নক্ষত্রের কেন্দ্রে পাওয়া যায় তা নয়, পৃথিবীর কেন্দ্র প্লাজমা আছে। হ্যাঁ, ইভেন পৃথিবীর আয়োনোস্ফিয়ার যেটা, হ্যাঁ, সেখানেও প্লাজমা পাওয়া যায়। যখন আচ্ছা আরেকটা কথা মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে একটু বলি, প্লাজমা বলতে একটু সহজভাবে ভাবতে পারো যে এটা হচ্ছে এক ধরনের গ্যাস, কিন্তু যে গ্যাসটা আয়নিত অবস্থায় থাকে। আয়নিত অবস্থায় তার মানে কি, এটা এক ধরনের গ্যাস, কিন্তু গ্যাসের যে কণাগুলো, আমরা জানি যে গ্যাসের কণাগুলো কি আয়নিত থাকে বলো? না, থাকে না। কিন্তু যদি গ্যাসের কণাগুলো আয়নিত থাকে, তাহলে সেটা হয়ে যায় প্লাজমা এবং অত্যন্ত উত্তপ্ত অবস্থায় থাকে, হট কন্ডিশনে থাকে। যখন কোনো গ্যাসকে অতি উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করা দেখতে দেখতে পেলে গ্যাসকে, তখন পরমাণুগুলোর ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে যায়, মুক্ত ইলেকট্রন ও ঋণাত্মক আয়নের একটি মিশ্রণ তৈরি হয়, যাকে প্লাজমা অবস্থা বলি। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো সবগুলো একদম আলাদা হয়ে যায়, বলতে পারবা না যে কোনটা কোথা থেকে আসছে। সো এরা হচ্ছে কালেকটিভভাবে বিহেভ করে। আচ্ছা, প্লাজমা অবস্থায় কণাগুলো আধানযুক্ত হয় এবং প্রচণ্ড গতিতে ছুটাছুটি করতে থাকে। যেটা তোমাদেরকে আমি বললাম, দেখছো, চার্জযুক্ত হয় বা আধানযুক্ত হয়। সাধারণত 10⁴ বা 10⁵ তাপমাত্রায় কিছু কিছু পদার্থ প্লাজমা অবস্থায় থাকে। 10⁴ মানে হচ্ছে 10,000, আর 10⁵ মানে হচ্ছে 1,00,000 ডিগ্রি সেলসিয়াস। ক্যান ইউ ইমাজিন কত বেশি তাপমাত্রা লাগে? সূর্য ও অন্যান্য নক্ষত্রগুলো মূলত প্লাজমা দিয়ে তৈরি। আকাশে যে বিদ্যুৎ চমকায় সেটিও প্লাজমা অবস্থা। এই উদাহরণগুলো তুমি লিখবা, তাহলে তুমি বেশি মার্ক পাবা। মেরু অঞ্চলের অরোরা, অরোরা তোমরা মেরু অঞ্চলে গেলে এটা দেখতে পাওয়া যায়। তোমরা একটু অরোরা লিখে সার্চ দাও ইন্টারনেটে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। মেরু জ্যোতি প্লাজমার একটি সুন্দর প্রাকৃতিক উদাহরণ। আচ্ছা, এরপরে হচ্ছে তরল স্ফটিক অবস্থা। এটাকে ইংলিশে আমরা বলি, তরলের জন্য বলি লিকুইড, লিকুইড ক্রিস্টাল। কারণ স্ফটিক মানে হচ্ছে এটা, এই ক্রিস্টালের মানে হচ্ছে স্ফটিক। সো এটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল স্টেট। এখানে একটা জিনিস খেয়াল করো, আজকাল আমরা লিকুইড ক্রিস্টাল স্টেট দেখতে পাই আমাদের মোবাইল ফোনের ডিসপ্লেতে। ঠিক আছে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, তোমরা এরকম ডিসপ্লে দেখতে পাবে মোবাইল ফোনের ডিসপ্লেতে। অন্যদিকে তরল স্ফটিক হলো পদার্থের এমন একটি অবস্থা যা তরল এবং কঠিন স্ফটিকের মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রদর্শন করে। তার মানে কঠিন স্ফটিক আবার কি জিনিস ভাই? তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড এটা এক ধরনের কঠিন বা সলিড ক্রিস্টাল। এটা ক্রিস্টাল নিয়ে যদি তোমাদের আইডিয়া না থাকে, আমি বলবো তোমরা আমাকে বলতে পারো। আমার ক্রিস্টাল নিয়ে বেশ বড় সড়ো অনেকগুলো ভিডিও আছে, সো আমি সেগুলো তোমাদেরকে রেফার করব পরবর্তীতে। আচ্ছা, এমনিতে ক্রিস্টাল নিয়ে একটু আমি বলি সংক্ষেপে। ক্রিস্টাল হচ্ছে যেখানে অ্যাটমগুলো বা আয়নগুলো তারা খুব সুন্দরভাবে অ্যাসেম্বলিতে থাকে। এই যে এখানে এই পজিশনগুলোতে ধরো যে অ্যাটমগুলো বসে আছে, ঠিক আছে, এরকম সুশৃঙ্খলভাবে যদি বসে থাকে, এটাকে বলি আমরা ক্রিস্টাল। ক্রিস্টাল দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। আর তরল তো তরলই জানো, তরল পদার্থ জানো। তাহলে এই যে কঠিন এক ধরনের এত সুন্দর একটা প্যাটার্ন, দেখো এখানে কত সুন্দর একটা প্যাটার্ন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কঠিন ক্রিস্টাল।
সেটা আবার এক ধরনের তরল অবস্থায় আছে। তো সেন্স তৈরি করে। এই জিনিসটা আসলে হচ্ছে তরল স্ফটিক স্টেট। তার মানে কঠিন ক্রিস্টাল যেটা সলিড ক্রিস্টাল, সেই সলিড ক্রিস্টাল প্লাস লিকুইড স্টেট যদি হয় তাহলে এটাকে আমরা বলি লিকুইড ক্রিস্টাল। ঠিক আছে? ইফ দ্যাট মেক্স এনি সেন্স টু ইউ। এটি একটি বিশেষ ধরনের জৈব যৌগ। তোমরা জৈব যৌগ সম্পর্কে পড়ে এসেছো, অর্গানিক কম্পাউন্ড, যে একই সাথে তরলের মতো প্রবাহিত হতে পারে, কারণ এই যে এখানে একটা লিকুইড ব্যাপার-স্যাপার আছে এবং কঠিন স্ফটিকের মতো সুশৃঙ্খল আণবিক বিন্যাস বজায় রাখে। তোমাদেরকে একটু আগে বললাম কি সুন্দর কঠিন ক্রিস্টাল যেগুলো হচ্ছে সলিড ক্রিস্টাল বা ক্রিস্টালগুলো এরকম সুন্দর কিন্তু প্যাটার্নে থাকে এরা। হ্যাঁ, এটা দেখো কত বিশৃঙ্খলা কিন্তু নাই এদের মধ্যে। সো এখানে তাই বলতেছে কঠিন স্ফটিকের মতো সুশৃঙ্খল অবস্থায়ও থাকবে, আবার তরলের মতো কাইন্ড অফ বিহেভ করবে। সো বেসিক্যালি এটা দুইটার মিক্সড। ঠিক আছে? তরল স্ফটিকের অণুগুলো হয় লম্বা, দণ্ডাকার, যেগুলো একটি নির্দিষ্ট দিকে সারিবদ্ধভাবে সাজানো থাকে। হ্যাঁ, একটু আগে দেখালাম কিভাবে এই যে সারিবদ্ধভাবে সাজানো আছে। তরল স্ফটিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি আলোর প্রতিসরণ নিয়ন্ত্রণ করতে পারে। তোমরা জানো প্রতিসরণ হচ্ছে দুইটা মাধ্যম। ধরো এখানে হচ্ছে একটা কাচ মাধ্যম আছে, আর এখানে আছে, আচ্ছা আমি একটু আরো সুন্দর করে রাখি। ধরো এটা হচ্ছে একটা কাচ মাধ্যম, হ্যাঁ, আর এটা হচ্ছে বাতাস মাধ্যম বা বায়ু মাধ্যম। এখান থেকে যদি আলোটা এভাবে এসে পতিত হয়, আর এটা যদি হয় অবিলম্ব, অবিলম্ব খুব বাজে আঁকছি আমি আবার একটু কষ্ট করে আঁকি, রাইট? তো এটা হচ্ছে কাচ, এই যে এটা হচ্ছে আমাদের অবিলম্ব, সো আমাদের আলোটা এখান থেকে এই যেভাবে এসে পড়তেছে, সো সেটা অবিলম্ব। আমরা যদি একটু এক্সটেন্ড করি নিচের দিকে, আলোটা যদি বরাবর না গিয়ে যদি একটু আপনার এই দিকে চলে যায় বা এই দিকে চলে আসে, ডানে বা বামে একটু বেঁকে যায়, তাহলে এই বৈশিষ্ট্যটাকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ। তার মানে এক মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে যদি সে প্রবেশ করে এবং সেক্ষেত্রে সে যদি বেঁকে যায়, তাহলে সেটা হচ্ছে প্রতিসরণ, আলোর এই বৈশিষ্ট্যটা। সো আমরা সেটাই দেখতে পাই যে এই বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কতটুকু প্রতিসরিত হবে সেটাকে কন্ট্রোল করতে পারি এই তরল স্ফটিকের মাধ্যমে। তাপমাত্রা বা বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে তরল স্ফটিক, তার মানে তাপমাত্রার পরিবর্তন বা বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তন, এগুলোর মাধ্যমে তরল স্ফটিকের অণুগুলোর বিন্যাস পরিবর্তন করা যায়। অণুগুলো কেমন অরিয়েন্টেশনে থাকবে, কিভাবে থাকবে, সেগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, যার ফলে আলো চলাচলের পথ পরিবর্তিত হয়। এই বৈশিষ্ট্যটি আধুনিক প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য এলসিডির পুনরূপ কি জানো? এলসিডির পুনরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডায়োড। তাহলে এলসিডি যদি লিকুইড ক্রিস্টাল ডায়োড হয় ভাই, তাহলে এই লিকুইড ক্রিস্টাল মানেই তো আসলে তরল স্ফটিক। ঠিক আছে? তাহলে এই এলসিডি টেলিভিশন, তোমরা জানো যে আমাদের যেই মোবাইল ফোন সেখানে এলসিডি ডিসপ্লে, এই কথাগুলো তোমরা ডেফিনেটলি শুনে থাকবে। ঠিক আছে? সো এলসিডি ডিসপ্লে আমরা ইউজ করে থাকি আমাদের ল্যাপটপে বা আমাদের কম্পিউটারের যে মনিটর, সেই মনিটরের স্ক্রিনগুলো সেগুলো কিন্তু এলসিডি ডিসপ্লে হয়ে থাকে ম্যাক্সিমাম, কারণ এলসিডি ডিসপ্লের দামও কম, প্লাস এগুলো নষ্ট হয় কম, অনেক পরীক্ষিত। ঠিক আছে? সো এলসিডি টেলিভিশন, কম্পিউটারের মনিটর, স্মার্টফোন, ট্যাবলেট, এগুলো সবই আসলে এই লিকুইড ক্রিস্টাল বা তরল স্ফটিক প্রযুক্তিতে তৈরি। কিছু বিশেষ থার্মোমিটার তৈরিতে তরল স্ফটিক আবার ব্যবহার করা হয়। ঠিক আছে? সো এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি তোমরা প্লাজমা অবস্থা ও তরল স্ফটিক অবস্থা নিয়ে মোটামুটি একটা ক্লিয়ার পিকচার পাইছো।